হ্যালো বন্ধুরা, আজকে আমরা পাঠশালাতে ইংরেজির যে সেকশনটি রয়েছে সেটার সবথেকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। বরাবরই আমি বলে আসি যে ধরনের টপিকগুলো আমরা এর আগে আলোচনা করে এসেছি তার সবগুলোই অনেক বেশি সহজ ছিল। যদিও এই টপিক যেটা আমরা আলোচনা করব সেটাও যে খুব কঠিন তা কিন্তু না, তবে টপিকটির নাম যখন আমি বলবো তখনই তোমরা অটোমেটিক বুঝতে পারবে। আজকের টপিকটার নাম হচ্ছে সেন্টেন্স কারেকশন। সো যখনই আমি বলছি সেন্টেন্স কারেকশন, তোমরা কিন্তু নিজেদের মতো করে যদি একটু চিন্তা করো, একটা সেন্টেন্সকে তোমার কারেক্ট করতে হবে। তার মানে সেন্টেন্সের ভেতরে হয়তো অনেকগুলো ভুল থাকবে, হয়তো একটি ভুলও থাকতে পারে, একের অধিক ভুল থাকতে পারে, বাট সেন্টেন্সটাতে ভুল থাকবে। তো আমরা যদি এখন পর্যন্ত বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যদি অ্যাটেন্ড করে থাকি বা যদি কারো অভিজ্ঞতা তোমরা শুনে থাকো, পূর্বের অভিজ্ঞতা, সেখান থেকে জেনে থাকবে যে সেন্টেন্স কারেকশনের এই টপিকটি কোনোভাবেই ইগনোর করার কোনো সুযোগ নেই। কারণ কম বেশি প্রায় প্রতিটা কম্পিটিটিভ এক্সামেই সেন্টেন্স কারেকশনের টপিকটা আসেই। তবে অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে সেক্ষেত্রে সেন্টেন্সগুলো এত বড় থাকে যে আমরা সেন্টেন্সের কারেক্ট কোন অর্থটা বা কোনটাকে আসলে আমাদের চেঞ্জ করতে হবে বা আসলেই কোনো রকমের ভুল আছে কিনা সেটা বের করতেই আমাদের বেশ অনেকটা সময় লেগে যায়। সো আজকে আমরা যেটা করব যে কিভাবে কতটা সহজে সেন্টেন্স কারেকশন আমরা বুঝতে পারি বা যে যে টপিকগুলো আসলে ইগনোর করার কোনো সুযোগ নেই সেন্টেন্স কারেকশনের অপশনগুলোকে ঠিকভাবে চেনার জন্য, সেগুলো নিয়েই আজকের আমাদের আলোচনা। এরপরে আসা যাক যে আসলে আমাদেরকে সেন্টেন্স কারেকশন কেন পড়তে হবে। আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি যে যে কোনো কম্পিটিটিভ এক্সাম তোমরা যখনই অ্যাটেন্ড করতে যাবে, সেন্টেন্স কারেকশনের এই যে সেকশনটি রয়েছে সেটাকে কিন্তু ইগনোর করার কোনো সুযোগ নেই। এবং অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন রকমের পরীক্ষায় যে লাইনগুলোর কথা আমি বললাম যে এক একটা সেন্টেন্স এত বড় থাকে যে আমাদের জন্য আসলেই সেন্টেন্সটাতে ভুল আছে কিনা, বা আমরা অনেক সময় যেটা করি যে বাংলাতে কনভার্ট করে যখন পড়ি তখনও হয়তো বা আমরা ভুলগুলো সেভাবে খুঁজে পাই না। কিন্তু সত্যিকার অর্থে যেটা আসলেই সেন্টেন্সগুলোতে ভুল থাকে, আবার যদি ভুল না থাকে সেক্ষেত্রেও হয়তো তোমাদের জন্য লাস্ট একটা অপশন থাকে নো এরর। সো সেন্টেন্স ভুল কিনা বা ঠিক কিনা, আসলেই যদি ঠিক হয় তাহলে সেটার পেছনে রিজনগুলো কি, সেই লজিক্যাল রিজনগুলো জানার জন্যও কিন্তু তোমাকে টপিকগুলো সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। এরপরে আমরা ডেফিনেশন নিয়ে কথা বলবো। যদিও সেন্টেন্স কারেকশনের ডেফিনেশন নিয়ে যদি কথা বলি, আমি কিন্তু খুব প্রথমেই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম যে সেন্টেন্স কারেকশন আমরা যদি দুটি ভাগ করে নেই তাহলে একটা সেন্টেন্স থাকবে এবং সেটাকে তোমার কারেক্ট করতে হবে, অর্থাৎ সেন্টেন্সের ভিতরে নিশ্চয়ই কোনো ভুল থাকবে অথবা ভুল নাও থাকতে পারে, বাট এটা যে ভুল না সেটার জন্য তোমাকে একটা অপশন হয়তো দিয়ে দেওয়া হবে। তো এখন আমরা যেহেতু শুনলাম নিজেদের মতো করে যে সেন্টেন্স কারেকশনটা কি, এখন আমরা একটু আলোচনা করব যে আসলে সেন্টেন্স কারেকশনের জন্য বা সেন্টেন্সটাকে তুমি যদি কারেক্ট করতে চাও তাহলে গ্রামারের কোন কোন সেকশনগুলো তোমার একদমই না টাচ করলেই হবে না, সেই টপিকগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমত যেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন মূলত গ্রামারের সবগুলো সেকশনের একটা সামারাইজেশন আমরা বলতে পারি। কারণ একটা সেন্টেন্স তুমি যখনই মেক করতে যাবে বা কারেক্ট বা ভুল কিনা সেটা খুঁজতে যাবে, তোমাকে কিন্তু সেন্টেন্স মেক করার জন্য যে যে বিষয়গুলো মাথায় রাখতে হয় সেই প্রতিটা বিষয় সম্পর্কে আগে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আমরা যখনই সেন্টেন্স কারেকশনের কথা বলি বা গ্রামারের টোটাল সেকশনগুলোর কথা বলি, আমরা সেই বেসিসে কিন্তু ফার্স্টেই বলতে পারি তুমি প্রথমে কিভাবে একটা কারেক্ট সেন্টেন্স মেক করবে সেটার বেসিক যে স্ট্রাকচার সেটা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। এরপরে রয়েছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, তারপরে হচ্ছে সাবজেক্ট প্রোনাউন অ্যাগ্রিমেন্ট হতে পারে। এরপরে আমরা মডিফায়ার বা বিভিন্ন রকমের ইরর বলতে পারি, ইরেগুলার ভার্ব বলতে পারি, তাছাড়াও রয়েছে টেন্স, তারপরে ভার্ব, এরপরে রিডান্ডেন্সি ইরর থাকে, আর্টিকেলস থাকে, কন্ডিশনাল থাকে, প্রপোজিশন থাকে, আরো অনেক কিছু থাকে যেই সেকশনগুলো আমাদেরকে যদি আমরা কভার না করতে পারি তাহলে হয়তোবা আমাদের জন্য সেন্টেন্স কারেকশনের এই পার্টটা অনেক সময় অনেক বেশি কঠিন হয়ে যায়। এখন আমি যেটা করব যে তোমাদের সাথে প্রথমত আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রথম পার্টে আমরা যেটা করব যে তোমাদের সাথে আমরা সেন্টেন্স কারেকশনের যে টপিকগুলোর কথা আমি এইমাত্র বললাম সেটাতে আজকের প্রথম পার্টের অংশতে আমি যে পরিমাণ মোটামুটি 4 থেকে 5টা টপিকে আমরা কথা বলার চেষ্টা করব। আমি টোটাল এতক্ষণ যে টপিকগুলোর কথা বললাম যেগুলো থেকে সাধারণত কোশ্চেন আসে সেখান থেকে আমি প্রথম 5টার কথা আজকে ডেসক্রাইব করব এবং দ্বিতীয় যে পার্টটা আমাদের থাকবে সেন্টেন্স কারেকশনের সেখানে আমি বাকি পার্টগুলো নিয়েও আলোচনা করব। সো
সো প্রথমে আমি যেটা করব যে এখন আমি ফার্স্ট রুলসগুলো লিখবো এবং তার সাথে সাথে আমি একটা করে এক্সাম্পল লিখবো। এক্সাম্পলের থ্রুতে আমি যখনই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, তোমাদের জন্য সেটা অনেক বেশি সহজ হবে। বন্ধুরা, যা বলছিলাম যে আজকে আমরা আমাদের ফার্স্ট পার্টে টোটাল 5টি টপিক নিয়ে কথা বলবো। প্রথম যেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমেই কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে বলে রেখেছি। যদিও আমরা আমাদের কমন সেন্সে যদি কথা বলি, প্রথমে যেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব এবং তাদের ভেতরে আমরা এগ্রিমেন্ট করব। সো ফার্স্টে যদি আমি সাবজেক্টের কথা বলি, দেখেন সাবজেক্ট এবং ভার্ব এদের দুইজনের ভেতরে আমাদের কি করতে হবে? এগ্রিমেন্ট করতে হবে। সো এগ্রিমেন্ট যদি করতে হয়, আমরা কিন্তু আমাদের সে ছোটবেলায় একটা কথা পড়েছি যে যেখানে আমার সাবজেক্ট সিঙ্গুলার হবে তখন কিন্তু আমার ভার্বও সিঙ্গুলার হবে, যখন আমার সাবজেক্ট প্লুরাল হবে আমার ভার্বও কিন্তু প্লুরাল হবে। সো একটু যদি খেয়াল করে দেখো, এখানে কিন্তু বলা আছে আই, ইউ, দে, এগুলো হচ্ছে কি আমার প্লুরাল ফর্ম। সো আমার সাবজেক্ট যদি প্লুরাল ফর্মে থাকে তখন আমি এখানে বলবো হ্যাভ বা ইট এই ধরনের ওয়ার্ডগুলো। এবং যদি আমার বলা থাকে সাবজেক্ট সিঙ্গুলার, যেমন হি অথবা শি অথবা ইট, তখন কিন্তু আমি বলবো সিঙ্গুলার ফর্ম। সো তখন কিন্তু আমার হবে হ্যাজ বা ইটস এ ধরনের সিঙ্গুলার ফর্মের ভার্বগুলো। এরপরে রয়েছে কোয়েশ্চেন ফরমেশন। আমরা কিন্তু অধিকাংশ সময় যেটা হয় যে কোয়েশ্চেন কিভাবে ফর্ম করতে হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা প্রায় ভুল করি। সো একটু যদি আমরা কোয়েশ্চেন ফরম্যাটের কথা বলি বা কিভাবে আমরা কোয়েশ্চেন ফর্ম করব, সাধারণত আমরা যেগুলো জানি যে সাধারণ সেন্সে কোয়েশ্চেন ফর্মের প্রথম যে একটা রুল সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব থাকবে এবং তারপরে সাবজেক্ট থাকবে এবং ভার্বের যে মেইন ফর্ম বা বেস ফর্ম আমরা বলি সেটা থাকবে। এখন যদি একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু বলা আছে ইউ ওয়েন্ট টু দ্য বিচ ইয়েস্টারডে, তার মানে হচ্ছে তুমি কি গতকালকে বিচে গিয়েছিলে কিনা। সো এখানে একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু বলেছি ইউ এবং ওয়েন্ট এবং তারপরে কোয়েশ্চেন ফরমেশনের একটা কথা আছে। এখন যদি একটু খেয়াল করে দেখো, সাধারণত আমরা কিন্তু এইমাত্রই বলেছি যে কোয়েশ্চেন ফর্ম করতে হলে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব থাকতে হবে, এরপরে সাবজেক্ট থাকবে এবং তারপরে মেইন ভার্ব থাকবে। সো এই যে সেন্টেন্সটি আমি তোমাদের বললাম, এখানে কিন্তু আপাতত কোনো ধরনের অক্সিলিয়ারি ভার্ব দেখা যাচ্ছে না এবং আমরা জানি যখন কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না তখন আমরা সেন্টেন্স মেক করার সময় সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কোন টেন্সে রয়েছে তার উপরে বেস করে আমরা একটা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসবো। সো যেহেতু এখানে বলা আছে ওয়েন্ট এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ইয়েস্টারডে, তাহলে কিন্তু এখানে আমরা অলরেডি নিয়ে আসবো ডিড। সো ডিডের পরে আমরা সেই আগের ফর্মে যদি আবার যাই যে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট এবং তারপরে হচ্ছে মেইন ভার্ব। সো আমি কিন্তু ফার্স্টে অক্সিলারি ভার্ব ডিড নিয়ে এসেছি, সাবজেক্ট আমার ওয়েন্ট ঠিকই থাকবে। সো ডিড ইউ, এরপরে যদি আমি ফরমেশনের কথা বলি অর্থাৎ পরবর্তী যেটা বেস ফর্ম সেটা কিন্তু আমার ওয়েন্ট ঠিকই থাকছে। সো সেন্টেন্সটা কিন্তু সেই আগের মতোই হবে যে বেস ফর্ম যেটা বা আমার মেইন ভার্ব যেটা সেটাই চলে আসবে। সো মেইন ভার্বের কথা আমি যদি, বেস ফর্ম না মেইন ভার্ব, সো মেইন ভার্ব কিন্তু আমার ওয়েন্ট ছিল। তো আমি কিন্তু এখানে বলতে পারি ডিড ইউ ওয়েন্ট টু দ্য বিচ ইয়েস্টারডে। এরপরে আমি পরবর্তী আরেকটা কোয়েশ্চেন ফরমেশনের নিয়ম রয়েছে, যেখানে আমরা সাধারণত বলে থাকি যে কোয়েশ্চেনটা যখন আমার ফর্ম হলো, আমি কিন্তু সাধারণ সেন্সে বললাম যে আমার অক্সিলিয়ারি ভার্বটা আসবে, বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু সেন্টেন্স থাকে যেগুলো সাধারণ অর্থে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন ওয়ার্ড। সো এই ধরনের কোয়েশ্চেন ওয়ার্ডগুলো যখন আসবে তখন কিন্তু আমরা তাদেরকে প্রথমে রাখবো এবং তারপরে আমরা অক্সিলিয়ারি ভার্ব রাখবো, তারপরে আমরা সাবজেক্ট রাখবো এবং তারপরে আমরা মোডাল ভার্ব রাখবো। সো বা মেইন ভার্ব রাখবো, সরি মেইন ভার্ব রাখবো। সো যদি সেই সেন্সে বলি, দেখো এখানে আমি আরো একটা এক্সাম্পল লিখেছি, বলা আছে হোয়ার আই ক্যান বাই এ সেলফোন। সো আমি কোথায় থেকে বা কোথা থেকে একটা সেলফোন কিনতে পারি। একটু যদি খেয়াল করে দেখো, আমাদের এই সেন্টেন্সের ভিতরে কিন্তু অলরেডি একটি কোয়েশ্চেন ওয়ার্ড রয়েছে যেটি হচ্ছে ক্যান। সো আমরা প্রথমেই বলেছি যে এই ধরনের ওয়ার্ডগুলো যখনই থাকবে আমরা তাদেরকে প্রথমে নিয়ে আসবো। তাহলে কি হবে, যদি সেই সেন্সে আমি বলি এটাকে যখনই প্রথমে নিয়ে আসবে এবং প্রথমে আনার পরে যদি আমি চিন্তা করে দেখি, তাহলে কিন্তু সেই আগের মতোই যে হোয়ার ক্যান আই বাই এ সেলফোন, তার মানে হোয়ার এর পরে কিন্তু সাবজেক্ট না, হোয়ার এর পরে আমার কোয়েশ্চেন ওয়ার্ড যেটার কথা আমি বলছি সেটা প্রথমে চলে আসবে। এরপরে কোয়েশ্চেন মেক করার আমরা দুটি ফর্ম যেহেতু অলরেডি জেনে গিয়েছি, এখন আমরা 3 নম্বরে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে গিয়ে টেন্স।
দেখতেই পাচ্ছ আমরা মোটামুটি এর আগের ভিডিওগুলোতে কিন্তু টেন্সের যে ভিডিও যদি তোমরা দেখে থাকো সেখানে কিন্তু অলরেডি আমরা 12টা টেন্স কিভাবে মানে করা যায় বা কিভাবে আমরা ইজিলি মনে রাখতে পারি সেগুলো নিয়ে কথা বলেছি। যেহেতু সেন্টেন্স কারেকশন এদের সবগুলোরই একটা কম্বিনেশন, সো সেই সেন্সে আমি বলবো যে টেন্সটা আমরা কিভাবে ইজিলি মনে রাখতে পারি। প্রথমত যেটা হচ্ছে টেন্সের ফার্স্ট যে ফর্মটা সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা তখন ব্যবহার করব যদি কোনো একটা পার্মানেন্ট সিচুয়েশন বোঝানো হয়, যদি কোনো মানুষের অকুপেশন বোঝানো হয়, অথবা যদি কোনো জেনারেল সিচুয়েশন বোঝানো হয়। একটু যদি খেয়াল করে দেখো, আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি যে আই অ্যাম ওয়ার্কিং অ্যাজ এ টিচার। তার মানে এখানে কিন্তু একজনের অকুপেশন বলা হচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্স। তো যখনই প্রেজেন্ট সিম্পল টেন্স হবে আমরা কিন্তু তাদের স্ট্রাকচারটা জানি। স্ট্রাকচারটা কিন্তু ছিল অনেকটা এরকম যে যখনই একটা সাধারণ মানুষের সাধারণ কথাবার্তার কথা বলবে তখনই আমরা অকুপেশনের কথা বললে সেটা কিন্তু প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে হবে। তাহলে কি হবে, আই অ্যাম, এখানে আই অ্যাম ওয়ার্কিং না বলে আমি যদি নিজের মতো করে বলতে চাই তাহলে কিন্তু হবে আই ওয়ার্ক অ্যাজ এ টিচার। ঠিক সেই একইভাবে প্রেজেন্ট বা সিম্পল টেন্সের কথা আমরা যদি বললাম, এখন যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলি, তার মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানেই কিন্তু হচ্ছে এর সাথে একটা আইএনজি যুক্ত হবে এবং যে অ্যাকশনটা এখন হচ্ছে, অর্থাৎ যে কাজটা তুমি এখন করছো সেটাকেই কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। সো সেক্ষেত্রে এই যে লাইনটি লেখা আছে যে আই অ্যাম ওয়ার্কিং অ্যাজ এ টিচার, হতে পারে কিন্তু, কারণ আমি অলরেডি ভার্বের সাথে আইএনজিও লাগিয়ে দিয়েছি এবং আই এমও রয়েছে। সো আমরা কিন্তু কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটার কথা বলেছিলাম আমাদের টেন্সের ভিডিওতে সেটা কিন্তু এই সেন্টেন্সটা ফলো করছে। এরপরে আরেকটি যে টেন্স রয়েছে সেটা হচ্ছে গিয়ে সাধারণত আমরা যখনই টেন্স রিলেটেড সেন্টেন্সগুলো মেক করব আমাদের অলওয়েজ একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে স্টেট কিছু ভার্ব থাকে। সাধারণত যতটা বেশি সম্ভব স্টেট ভার্বগুলোকে আমরা যদি অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু ভালো হয়। এখন বলা হতে পারে যে আসলে স্টেট ভার্বগুলো কি? স্টেট ভার্বগুলো দ্বারা সাধারণত আমরা কিছু সিচুয়েশন বুঝিয়ে থাকি। এখন সিচুয়েশন কি ধরনের হতে পারে? হতে পারে সেটা থটস, অপিনিয়ন হতে পারে সেগুলো ওয়ান্টস অথবা লাইকস, হতে পারে কারো অ্যাপিয়ারেন্সেস, পজিশন অথবা রিলেশন। এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত স্টেট ভার্ব বলে থাকি। যদিও স্টেট ভার্বগুলো কি ধরনের হয়ে থাকে তার একটা লিস্ট আমরা আপনাদের জন্য ভিডিওতে দিয়ে দিব। আশা করছি সেটা দেখলে স্টেট ভার্বটা যতটা সম্ভব মনে রাখা সহজ হবে এবং সত্যিকার অর্থে যেটা স্টেট ভার্বগুলো কিন্তু আসলে মনে রাখা ছাড়া আর কোনো ওয়ে নাই। সো যত বেশি সম্ভব মনে রাখবেন স্টেট ভার্বগুলো, আমার মনে হয় তত বেশি সহজ হবে। এরপরে যে রুলসটা আমরা বলবো সেটাও টেন্স সম্পর্কিত। এটা হচ্ছে যখন আমি কোনো একটা সিচুয়েশন নিয়ে কথা বলছি, যে সিচুয়েশনটা হয়তো বা অনেক আগে শুরু হয়েছে কিন্তু সেটা এখনো হচ্ছে, অনেক আগে শুরু হওয়ার পরে যদি এখনো চলতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় যে কাজটা করি যে সাবজেক্ট এবং তারপরে হ্যাভ বা হ্যাজ বিন এবং তার সাথে আমরা ভার্বের আইএনজি যোগ করে দিই। সো এই যে টেন্সের যে ব্যবহারটা, একটু যদি টেন্সের ভিডিও আপনারা দেখে থাকেন সেখানে কিন্তু আমি অলরেডি সাবজেক্ট এবং হ্যাভ বা হ্যাজ এরপরে বিন এবং ভার্বের সাথে আইএনজি, এটা কিন্তু সাধারণত আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে করে থাকি, অথবা যদি আমরা পাস্টের কথা ফিউচারের কথা বলে থাকি সব জায়গাতেই মোটামুটি একই ফরম্যাট হয়। যেহেতু হ্যাভ বা হ্যাজ রয়েছে সো সেক্ষেত্রে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এই ক্ষেত্রে যে জিনিসগুলো হয় যে যখনই আপনারা সেন্টেন্স মেক করতে যাবেন বা কারেকশন খুঁজতে যাবেন এই ধরনের ভুলগুলোই কিন্তু আসলে আমাদের যারা এক্সাম টেকার রয়েছেন তারা কিন্তু আসলে এই ভুলগুলোই ইচ্ছা করে করে থাকেন, যাতে করে আমরা স্টুডেন্টরা যখনই এক্সাম হলে থাকে আমরা যেন কনফিউজ হয়ে যাই। সো এই জিনিসগুলো নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। পরবর্তী যে রুলসটির কথা বলবো টেন্স সম্পর্কিত সেটি হচ্ছে আমরা যদি পাস্ট সিম্পল টেন্সের কথা বলি, বলা আছে সাবজেক্ট এবং ভার্ব নিয়ে। আমরা সবাই প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট টেন্স বা পাস্ট সিম্পল টেন্সের কথা যদি বলি সবগুলো কিন্তু মোটামুটি একই ফরম্যাটই ফলো করছে। এছাড়াও আরও কিছু জিনিস আমি বলবো, যেমন হচ্ছে যদি কখনো ইয়াট থাকে, যদি কোনো সেন্টেন্সের সাথে ইয়াট অর্থাৎ YET এই শব্দটি যদি কোনো সেন্টেন্সের সাথে থাকে অলওয়েজ মনে রাখতে হবে এটা একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাধারণত ইয়েট বলতে কিন্তু আমরা বোঝাই যে আনটিল নাও। সো ইয়েট কথাটার মানে আমি যখনই আনটিল নাও বলবো কোনো সেন্টেন্সে তার মানে বুঝতে হবে যে এই জিনিসটি এখনো চলছে,
ইয়ের থাকার মানে কম বেশি বুঝে নিতে হবে যে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং তারপরে সর্বশেষ যেটা আছে টেন্স সম্পর্কিত আমাদের রুলস, সেটা হচ্ছে যখনই আমি ফিউচার সম্পর্কিত কোনো কথা বলবো তখন আমি উইল ব্যবহার করব, এবং যদি আমি কোনো প্রমিস করে থাকি সেক্ষেত্রেও কিন্তু আমি এই কথাটি ব্যবহার করতে পারি। সাধারণত আমরা টেন্সে কিন্তু জেনেছি যে ভবিষ্যতে করব এরকম কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু আমরা উইল শব্দটা ব্যবহার করি বা শ্যাল ব্যবহার করি। সো এই ছিল আমাদের টেন্স সম্পর্কিত যে রুলসগুলো আমি বললাম। এরপরে আমরা 4 নম্বরে যে ফর্মটি নিয়ে কথা বলবো বা যে সেকশনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভার্ব ফর্ম। তো সাধারণত যেটা হয় যে ভার্ব ফর্ম নিয়ে আমরা যদি কথা বলার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা আগেই জানি যে প্রথমে কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলেছি, বাট এখন আমরা শুধুমাত্র ভার্ব ফর্ম নিয়ে কথা বলবো। কেন বলবো সেটা একটু বলি। সাধারণত যেটা হয় যে আমরা ছোটবেলা থেকে ভার্ব ফর্মটা নিয়ে কিন্তু কম বেশি সবাই কাজ করে এসেছি, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় যে আসলে কিভাবে আমরা ভার্বটা বসাবো সেটা কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না। সো এই ক্ষেত্রে যেটা হবে যে ভার্বটাকে ক্লিয়ারলি বোঝানোটা আসলে শেখা অনেক বেশি দরকার। প্রথম যেটা বলবো, ফার্স্টে বলবো যদি আমার পাস্ট কোনো কিছুর কথা বলা হয়ে থাকে, যেমন যদি এরকম কোনো একটা কিছু বলা থাকে যেটা আমার পাস্টে হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমার স্ট্রাকচারটা অনেকটা হবে সাবজেক্ট এবং ভার্বের যে পাস্ট ফর্মটা আছে সেটা, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্সের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে যেমন হয়। এরপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের ব্যবহারটা বলি সেক্ষেত্রে কিন্তু হবে সাবজেক্ট বসাবো, এরপরে আমার হ্যাভ বা হ্যাজ থাকবে এবং সেই আগের মতোই ভার্বের যে V3 বা পাস্ট পার্টিসিপেল ফর্মটা সেটা বসাবো। এরপরে কিছু কথা রয়েছে, যেমন কোনো সেন্টেন্স যদি সেটা নেগেটিভলি হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু সাবজেক্ট ডু নট, ডিড নট, ওন্ট এবং তারপরে যেটা বসাবো ভার্বের বেস ফর্ম। এরপরে হচ্ছে যদি কোনো সেন্টেন্সে আমার সাধারণত ব্যবহার করা থাকে ইরেগুলার ভার্ব, তো যেটা হয় যে অনেক ক্ষেত্রে আমরা যত বেশি সম্ভব ইরেগুলার ভার্বগুলোকে চেঞ্জ বা অ্যাভয়েড করার ট্রাই করব, বা যদি দেখি কোনো সেন্টেন্সে ইরেগুলার ভার্ব আছে সেটা আসলে লজিক্যালি বসানো কিনা সেটা নিয়ে আমরা একটু চেষ্টা করব যে আসলে ঠিকভাবে বসানো হয়েছে কিনা। এখন মনে হতে পারে যে আসলে ইরেগুলার ভার্ব কোনগুলো। ইরেগুলার ভার্ব হতে পারে বাই, ইট, স্পিক, থিঙ্ক, এ ধরনের ইরেগুলার ভার্বগুলো হতে পারে, যদিও আমরা একটা লিস্ট ইরেগুলার ভার্বের দিয়ে দেব নোটসের সেকশনে। এরপরে আজকে আমাদের পার্ট 1-এর ভিডিওর সর্বশেষ যে পার্টটি সেটি হচ্ছে মোডাল ভার্ব। আমরা সবাই কিন্তু মোডালসের একটা ভিডিও, ফুল একটা ভিডিও রয়েছে, সেখানে কিন্তু আমরা অলরেডি মোডালসগুলোকে কিভাবে মোটামুটি ব্যবহার করা যেতে পারে সে সম্পর্কে জেনেছি। আজকে আমরা যেটা করব যে সাধারণত মোডালসের ব্যবহারটা হয়তো বা সেন্টেন্সে কারেক্টভাবে করা হয় না, বা যদি ভুলভাবে করা হয় সেটা আমরা কিভাবে ইজিলি বের করতে পারি এটা নিয়ে আসলে আমরা এখন কথা বলবো। প্রথমত যেটা হচ্ছে মোডালসে যদি কোনো ধরনের মোডাল ভার্ব থাকে সেখানে ভার্বের বেস ফর্মটা বসবে, মোডাল ভার্বের পরে যে ভার্বটা থাকবে অর্থাৎ মেইন ভার্বটা। দ্বিতীয়ত যেটা হচ্ছে আমি কোনো একটা কথা বলছি যেটা হয়তোবা আমার বলা হতে পারে, যেমন আমি বলতে পারি যে কোনো একটা কথা যেটা আমি হয়তো আমার মতো করে বলছি, যদি এটা নির্দিষ্টকরণ অর্থে বোঝায় সেক্ষেত্রে আমি যেমন বললাম একটা বিল্ডিংয়ে হয়তোবা আমি বলতে পারি স্মোকিং করাটা স্ট্রিক্টলি প্রোহিবিটেড। সো এই যে প্রোহিবিটেড কথাটা আমি বলছি তার মানে কি ওই বিল্ডিং বা ওই এরিয়াতে আমি স্মোক করতে পারছি না। সো যখনই এই ধরনের কথাটা হবে তখনই কিন্তু আমি ব্যবহার করব মাস্ট নট অথবা ক্যান নট, কারণ যখনই একটা জায়গাতে স্মোকিং প্রোহিবিটেড তার মানে ওখানে স্মোক করা যাবে না। যখনই কোনো কিছু আমি নিষেধ অর্থে বোঝাবো তখনই কিন্তু ক্যান নট বা মাস্ট নট ওয়ার্ডটি ব্যবহার হবে। আশা করছি আজকে পার্ট 1 ভিডিওর মাধ্যমে আমরা যে 5টা রুলস নিয়ে 5টা টপিক নিয়ে কথা বললাম সেন্টেন্স কারেকশনে, সেটা আগের থেকে একটু হলেও সহজ হয়েছে। ধন্যবাদ।